উনি চেষ্টা করছিলেন এই বাংলাদেশের যে টেররিস্ট গ্রুপ আছে আর কিছু উগ্রপন্থী মুসলিম আছে তাদেরকে হাদিকে মেরে ফেলেছে, ও বাবারে আমাদের হাদি করে তারা তেরে আসবেটা কোথায়? ইছামতির নদীর ওই পারে দাঁড়িয়ে চাচা, এই পারে আসলেই তো শেষ। এইখানে একটা সাধুবাদ যে আমাদের তথাকথিত দুধেল গাই বা তথাকথিত ভোট ব্যাংকরা তাদের নিজের আখেরটা এবার বোধহয় প্রথম বুঝছেন। ফলে তারা আর রাস্তায় বেরাননি অনেক প্ররোচনা দেওয়ার পরেও। কারণ আমি জাভেদ খানের কিছু বক্তব্য শুনলাম টিভিতে, যে মানে ওনাকে বলা হচ্ছিল যে তোমরা কিছু করো, তোমাদের তো রাস্তায় রেড রোড ব্লক করে পড়তে দিচ্ছে না। তারা কিছু করেনি, তারা বুঝে গেছে যে আমাদের আমাদের কাঁধে বন্দুক রাখছে। এইটা দেখে উনি দেখলেন যে না, এই দুধেল গাইগুলো তো বিহেভ করলো না, তাহলে একটা কিছু কি করা যায় যেটাতে বড় একটা ঢেউ আসবে, কোনো চেষ্টা করা যাক। এবার বাংলাদেশের 18 কোটি পপুলেশন, তাদের এমন একটা কিছু দিল যে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে বলে নাম না বলে লিগালি সেফ থাকার চেষ্টা করলেন। কতটা সেফ থাকবেন আমি জানি না। এই যে কাজটা উনি করলেন, এটা ওনার মতো সিনিয়র পলিটিশিয়ানের সঙ্গে এক্সপেক্ট করিনি। ধরুন আমি মেনে নিলাম স্বরাষ্ট্রমন্ত্রী তর্কের খাতিরে ওনাকে বলেছিলেন এই ব্যাপারটা চাউট করবেন না, এটার সাথে ভারতের ন্যাশনাল লেভেলের পলিটিক্স জড়িত আছে। উনি এটা বাজারে করে দিলেন পলিটিক্সে টিকে থাকার জন্য। তো একটা বৃহত্তর শক্তি কাজ করছে যেখানে তারা এই জায়গাটাতে একটু ডিস্টারবেন্স করতে চাইছে। হতে পারে আমেরিকা, হতে পারে চীন। আমার ব্যক্তিগত সন্দেহ আমেরিকার দিকে। এবং তাতে উনি একটা সক্রিয় মানে ভবিষ্যতে একটা সক্রিয় একটা অংশ নেবার হয়তো ইচ্ছা ছিল, অভিপ্রায় ছিল, জানি না। আমি এইটুকুনি বলবো, বড় শান্তিতে আছি। কখনো কখনো না মানুষ যাদেরকে দেখে, মানে যাদের জন্য আমরা টিভি খুলতাম না, যে একজন মানুষ বলছে যে একটা ইলেকট্রিক চুল্লি বানাবো, যেন ইলেকশনের পরে জিতলে অনেক হিন্দুদেরকে মারা হবে তখন কাজে লাগবে। একজন মানুষ বলছে ডিজে বানাবো। এবার তাকে এখন দেখছি পাগলের মতো এই কোর্ট থেকে ওই কোর্টে ছুটছে, যে আমাকে ডাকছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো আমি আর কি বলবো, সে তো মনে হয় সারা জীবনের সাজাটা পেয়ে যাচ্ছে আর কি। এই শাসন না করলে বেয়ারা ছেলেরা কি হয় সেটার হচ্ছে মানে একমাত্র মানে উদাহরণ আর কি, জল জল করছেন। নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় ওসমান হাদি হত্যা প্রসঙ্গে দাবি করেন যে বাংলাদেশের আলোচিত ওই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ যে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ গ্রেপ্তার করেছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান বলেও অভিযোগ করেছিলেন তিনি রীতিমতো, এবং অনেকটা কথা বলেছিলেন যে কারা কারা জড়িত আছেন তিনি নাকি নাম জানেন। মানে এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই মন্তব্য, তারপর তিনি দাবি করলেন যে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন এবং পরে যে এসটিএফ তাদেরকে আটক করলো। কিন্তু নাম যে প্রকাশ করলেন না এটা তার ভাষ্য ছিল। কিন্তু ওই নামগুলো প্রকাশ করা হলে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। স্যার, আপনার কি ধারণা বা যে এই মন্তব্য প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দুই দেশের মধ্যে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য একটা ঝুঁকি তৈরি করতে পারে? কি বলবেন স্যার? দেখুন, প্রথম কথা হয়েছিলটা কি, তারপরে আসছি যে উনি কি করতে চাইছেন আর কি হতে পারে ওনার এই কাজটার থেকে। সবার আগে উনি একটি মানে পথসভার মধ্যে হট করে কোনো ভূমিকা ছাড়া বলে ফেললেন যে ওনার কাছে অনেক খবর আছে এবং উনি এতদিন বলেন, এবং এখন যেহেতু ওনাদের উপরে খুব অত্যাচার করা হচ্ছে উনি বলতে বাধ্য হচ্ছেন বলে উনি কিছু কথা বলেন। তাতে যেটা ঠাড়ে ঠাড়ে উনি বুঝিয়েছেন যে বাংলাদেশের একটি লিডার, উনি নাম নেননি, বাট নাম না করে উনি সব বলে দিয়েছেন এবং তারপর থেকে বাংলাদেশে অনেক রকম কথাবার্তা চলছে যে নাম নেবেন না কারণ উত্তাল হয়ে যাবে নাকি বাংলাদেশ। এবং বলে উনি আমাদের দেশের কিছু সেন্সিটিভ কথাবার্তা বলেন, কিছু দোষারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে সোজাসুজি, এবং আমাদের দেশের কিছু ইন্টেলিজেন্স অ্যাকশন নিয়ে উনি একটা ইঙ্গিত করেন। এইবার প্রথম কথা যে এটা কেন করলেন উনি, এতদিন তো বলেননি। তাহলে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো এই ক্রাইমটারও উনিও ভাগীদার, খালি অমিত শাহ বা স্বরাষ্ট্রমন্ত্রী তো না। দ্বিতীয় কথা, যদি সত্যি না হয় তাহলে সেটা আরো বড় ক্রাইম। উনি কেন করছেন? আমার মনে হয় উনি এখন একটু মরিয়া হয়ে আছেন। কারণ
উনি মানুন না মানুন, নতুন মুখ্যমন্ত্রী হয়ে গেছে, নতুন মন্ত্রিসভা হয়ে গেছে, আহ, ওনাকে ছাড়া আর ওনার খুব প্রিয় দু চারজন ছাড়া সারা তৃণমূল দলের সবাই এই পরাজয়টাকে মানুষের মানে স্পষ্ট মত ভেবে মেনে নিয়েছে। তারা কেউ পালিয়ে যাচ্ছে, কেউ রিজাইন করছে, কেউ টাকা ফেরত দিচ্ছে, কাট মানি ফেরত দিচ্ছে। এইবার উনি কিছুদিন আগে একটা চেষ্টা করলেন উকিলের গাউন পরে হাইকোর্টে এসে একটু মানে ভেসে যাবার, আবার ভেসে উঠবার। সেটা অতটা সাকসেসফুল হলো না। এইবার উনি দেখছেন কি যে একসাথে অনেক কিছু হচ্ছে, পরপর পরপর কাউন্সিলররা দেশ ছেড়ে পালাচ্ছে, কেউ গায়েব হয়ে যাচ্ছে, কেউ ধরা পড়ছে, কাউকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। এবং এইটা যেমন একটা দিক, আরেকটা দিক যেমন অনেক বড় বড় আহ উন্নয়নমূলক স্কিম ঘোষণা করা হচ্ছে, নতুন জলপথ তৈরি, নতুন পোর্ট তৈরি, প্লাস কিছু সাধারণ মানুষদের জন্য ভাতার স্কিম, মেয়েদের বাস ভাড়া। এই এই ব্যাপারগুলোতে উনি একটু ইনসিকিউর ফিল করছেন যে এমন তো হবে না যে আমি স্মৃতির অন্তরালে চলে যাব, তাহলে কিছু কি করা যায়। আমি যেটুকুনি মনে করছি যে উনি কেন করলেন এই কথাটা, কেন বললেন এই ওসমান হাদি মার্ডার নিয়ে, যে একটা সময় উনি কি করতেন, ধর্মের রাজনীতি করতেন, যেখানে উনি প্রথম দিকে এনআরসি যদি হয় তাহলে তোমাদের সবাইকে জেলে ভরে দেবে বা বাংলাদেশে পাঠিয়ে দেবে, মিথ্যে কথা বলতেন, বলে ভয় দেখিয়ে রাখতেন, জুজুর ভয় দেখিয়ে একটা কমিউনিটির ভোটকে নিজের দিকে আনবার চেষ্টা করতেন, এবং করেওছেন, সাকসেসফুলও হয়েছেন। তারপরে যখন সেটা কাজ করলো না, তখন উনি দেখলেন যে এই দিকে অন্য দিকের অন্য ধর্মের ভোটটা কনসলিডেটেড হয়ে যাচ্ছে, তখন তিনি সেই লোকগুলোকে ভয় দেখালেন যে আমার কাছে এমন কিছু লোক আছে যারা আমি না থাকলে তোমাদেরকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলবে, কয়েক ঘন্টার মধ্যে। এখন কি হয়েছে, পশ্চিমবঙ্গের সো কল্ড কোট আনকোট দুধেল গাইরা, তারা এখন বুঝতে পেরে গেছে ওনার এই দ্বিচারিতা। তারা আর ওনার ডাকে সাড়া দিচ্ছে না, তারা নতুন সরকারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে যে আমরা চালিয়ে নেব, আমরা হয়তো রাস্তায় নামাজ পড়বো না, বাট ভাতাগুলো পাবো, আমাদের মেয়েরা বাসে ফ্রিতে ঘুরবে, আমরা প্রাইম মিনিস্টারের যে আয়ুষ্মান ভারত হেলথ স্কিমটা আছে ওটা আমরা পাবো। অ্যাডজাস্ট হয়ে গেছে তারা। তারা এটাতেও অ্যাডজাস্ট হয়ে গেছে যে পবিত্র ঈদের নামাজে কোনো মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়ে নামাজ থেকে রাজনৈতিক বার্তা দিয়ে ঈদটাকে অপবিত্র করবে না, কারণ আমাদের এই মুখ্যমন্ত্রী করেননি। উনি এটা টুইট দিয়েছেন, ভালো থেকো সবাই, সবার ভালো হোক, তার বেশি যাননি, যেটা অন্যজন করতেন। এবং এইখানে একটা সাধুবাদ যে আমাদের তথাকথিত দুধেল গাই বা তথাকথিত ভোট ব্যাংকরা তাদের নিজের আখেরটা এবার বোধহয় প্রথম বুঝছেন, ফলে তারা আর রাস্তায় বেরাননি। অনেক প্ররোচনা দেওয়ার পরেও, কারণ আমি জাভেদ খানের কিছু বক্তব্য শুনলাম টিভিতে, যে মানে ওনাকে বলা হচ্ছিল যে তোমরা কিছু করো, তোমাদের তো রাস্তায় রেড রোড ব্লক করে পড়তে দিচ্ছে না। তারা কিছু করেনি, তারা বুঝে গেছে যে আমাদের আমাদের কাঁধে বন্দুক রাখছে। তারপরে দেখলাম ওনার দুটো টল লিডার, একজন মেয়র ছিলেন আর একজন ইনি, এনা শুভেন্দু অধিকারীর বলা কনফারেন্সে নিজের নিজের দাবি রাখতে গেছেন তারা। এইটা দেখে উনি দেখলেন যে না, এই দুধেল গাইগুলো তো বিহেভ করলো না, তাহলে একটা কিছু কি করা যায় যেটাতে বড় একটা ঢেউ আসবে, কোনো চেষ্টা করা যাক। এবার বাংলাদেশের 18 কোটি পপুলেশন, তাদের এমন একটা কিছু দিল যে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে বলে নাম না বলে লিগালি সেফ থাকার চেষ্টা করলেন। কতটা সেফ থাকবেন আমি জানি না লিগালি, বাট তাতে যেটা হলো যে বাংলাদেশে কিছু ঝড় তো উঠলো, ইউটিউবের ঝড়। তবে আপনার প্রশ্নটাতে আসি, কিচ্ছু হবে না, বাংলাদেশ অত বোকা না। আর বোকা হলে তারা করবেটা কি? ধরুন তারা প্রমাণও করে দিল, কি করবি তোরা? তারা করবেটা কি? মানে তাদের কাছে অপশনটা কি? ভারতের বিরুদ্ধে অ্যাটাক করে দেবে, অমিত শাহকে তুলে নিয়ে চলে যাবে? তাদের প্রধানমন্ত্রীকে তো আমরা রেখে দিয়েছি এখানে, তারা তো বলছে ফেরত দাও ফেরত দাও। আরে সে নিজে জাহাজে করে এসছে, ফেরত তোরা নিয়ে যা, তোদের তো ফাইটার এয়ারক্রাফট আছে, কাম ফাইট এন্ড টেক ইট ব্যাক। যেমন করে আমাদের দেশের হিস্ট্রি আছে, আমরা অন্য দেশকে উদ্ধার করেছি, বাংলাদেশকে উদ্ধার করেছি। উই ওয়েন্ট টিল ঢাকা, ইন্ডিয়ান আর্মি ওয়েন্ট টিল ঢাকা, হোয়াট এভার ইউ সে। 93,000 প্রিজনারকে মুক্তি বাহিনীর কাছে কেউ সারেন্ডার করেনি। পাকিস্তানের জেনারেল নিয়াজি ওনার পিস্টল আর 93,000 লোকের
বেল্ট আর টুপি আর বন্দুক মুক্তি বাহিনীর কাছে সারেন্ডার করেনি, জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে সারেন্ডার করেছিল, ইন্ডিয়ান আর্মির জেনারেল। সো লেট দেম ডু ইট, টেক দেয়ার প্রাইম মিনিস্টার, লেট দেম টেক অ্যাকশন যদি করে থাকে, বাট করেনি তো। ভারত এই কাজগুলো করে না। ভারত কেন হাদিকে মারবে? হুইজ হাদি? আর ভারত কেন তার এইটা উনি চেষ্টা করছিলেন একটা কিছু খলবলি হবে বাংলাদেশে, এবং সেখানে হয়তো কিছু মানুষ মারা যাবে বাংলাদেশে। এন্ড বাংলাদেশে মানুষ মারবে মানে কারা মরবে জানেন আপনি? তাহলে সেই মানুষগুলো যদি বলে তার রিভার্স এখানে না হয়, তাহলে যদি একটা দাঙ্গা লাগে, তাহলে মনে হয় ওনার একটু শান্তি হতো। যে এই যে সবাই ভুলে যাচ্ছে, ওনার পার্টির সবাই আলাদা করে দিচ্ছে, ওনাদেরকে এক ঘরে করে দিচ্ছে। আজকে দেখলাম সাংসদরাও মানছেন না ওনার এবং ওনার প্রিয় কোট আনকোট ভাইপো সম্বন্ধে। কেউ তো ওনার পার্টিটা, সাদের পার্টিটা চলে গেল হাত থেকে, কিছু কি করা যায় না? নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা যায় কিনা দেখি, তো উনি ওইটা করছেন। এইবার হচ্ছে যে এখানে কি হবে ভারতবর্ষে, যদি আমার মনে হয় না করবে ভারত সরকার, বাট স্বরাষ্ট্র দপ্তর যদি চায় এফআইআর করতে পারে। ইন্ডিভিজুয়াল এফআইআর এ কি আর হবে? একজন ইন্ডিভিজুয়াল এফআইআর করেছে, সেটা নিয়ে কতটা কি হবে জানি না, বাট যদি চায় করবে। আমার মনে হয় স্বরাষ্ট্র দপ্তর করবে না, বিকজ এইগুলো নিজের মত, এগুলো আস্তে আস্তে ডাই ডাউন হয়ে যায় এই এই সমস্ত টপিক গুলো। কারণ বাংলাদেশেরও খেদে কাজ নেই ওনার কথায় নাচবার। উনি চেষ্টা করছিলেন এই বাংলাদেশের যে টেরিস্ট গ্রুপ আছে আর কিছু উগ্রপন্থী মুসলিম আছে তাদেরকে হাদিকে মেরে ফেলেছে, ও বাবারে আমাদের হাদি করে তারা তেড়ে আসবে। তেড়ে আসবেটা কোথায়? ইছামতি নদীর ওই পারে দাঁড়িয়ে চাচা, এই পারে আসলেই তো শেষ। এই যে কাজটা উনি করলেন, এটা ওনার মতো সিনিয়র পলিটিশিয়ানের সঙ্গে এক্সপেক্ট করিনি। আমি ব্যঙ্গাত্মক ভাবে বলছি যে মানুষ কতটা নিচে নামতে পারে। যদি ধরুন সত্যি হলো এটা, ধরুন আমি মেনে নিলাম স্বরাষ্ট্রমন্ত্রী তর্কের খাতিরে ওনাকে বলেছিলেন এই ব্যাপারটা চাউট করবেন না, এটার সাথে ভারতের ন্যাশনাল লেভেলের পলিটিক্স জড়িত আছে। উনি এটা বাজারে করে দিলেন পলিটিক্সে টিকে থাকার জন্য। আর যদি সত্যি না হয় তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুত হওয়ার পরে ১৫ বছরের তার যে শাসনকাল পশ্চিমবঙ্গে শেষ হওয়ার পরে একটা থেকে দুটো অ্যালিগেশন, খুব সিভিয়ার অ্যালিগেশন, দেশের সোভার্নিটি নিয়ে যে অ্যালিগেশন আসছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে পশ্চিমবঙ্গকে একটা আলাদা একটা রাষ্ট্রে পরিণত করতে চাইছেন, তার সিম্বল থেকে শুরু করে নানান বিষয়গুলো। এই যে আজকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত মন্তব্য কোথাও গিয়ে সেই চিন্তা ভাবনাগুলোকে কি সুস্পষ্ট করছে? হ্যাঁ, আমাদের মতো লোক তো দেখছিল যে আস্তে আস্তে রাজনীতিটা কোথায় নামতে পারে। কারণ আমরা দেখেছি যে উনি ওপেনলি যাদের আমরা জানি গ্যাংস্টার বলে, তাদেরকে স্নেহের সুরে কথা বলেন। হ্যাঁ, বোলপুরের একজন আছেন, তিনি তো তিহার জেল খেটে এলেন। একটু আগে ইলেকশনের সময় উনি হাত ধরে, যার হাত ধরে হাঁটছিলেন, যে আমার ডান হাত বলে, তাকে একদিন বলেছিলেন পাবলিক প্লেসে উইথ ইন ফ্রন্ট অফ দ্য পুলিশ এন্ড এভরিবডি, তুই তো বোম বানাস। কি করে বলতে পারে? বাট সেখানে আমি অবাক হয়ে যাই আমাদের রাষ্ট্রের ধৈর্য ধরে। কারণ এটা তো এখানকার যারা অপোজিশন ছিল তখন, তাদের তো বড়রা সব দিল্লিতে ছিল, তো তারা তো কোনো অ্যাকশন নেয়নি যে বোম বানাস। আপনি কি করে বললেন? এক্ষুনি বলুন কে বোম বানায়, আমি তাকে ধরবো। তিনি স্নেহের সুরে বলেছিলেন তুই তো বোম বানাস। সে এখন ফেরার, আজকে রাতে শুনলাম সে পালিয়ে গেছে। তার অট্টালিকার বাড়ি দেখলাম, তার ছেলের নদীর আর কি চরকে অকুপাই করে রেস্টুরেন্ট দেখলাম। এবং আপনি যদি দেখেন উনি এই কটা বছরে এই জাহাঙ্গীর, কেষ্ট, আপনার কি নাম এগুলোর, শওকত, এরকম ত্রাস, শাহজাহান, এদেরকে সৃষ্টি করেছেন। একটা ব্যাক চ্যানেল সৃষ্টি করেছেন যেখানে আহ, মানে আমাদের লোগো, পশ্চিমবঙ্গের রাজ্যের লোগোটা বিশ্ব বাংলা হয়ে গেছিল ওটা তো আমরা আগে দেখিনি। আর জয় বাংলা কেন, জয় পশ্চিম বাংলা না কেন? হিন্টটা কি যে বাংলা আর বাংলাদেশ মিলে একটা কিছু হবে, পশ্চিম বাংলা আর বাংলাদেশ মিলে? তাতে কারণ দেখেছেন আপনিও নিশ্চয়ই যে বাংলাদেশের কিছু টেরিস্ট লিডার, আনসারুল বান্ডার, ওনার নামে বলতেন যে আপনি করুন দিদি, আমরা আপনার সঙ্গে আছি। পাকিস্তান থেকে অন্য পার্টি জিতে গেলে মানে শোক পালন হচ্ছে। এইগুলো তো হিন্ট দেয় যে কোথাও একটা বৃহত্তর শক্তি কাজ করছে, যেখানে তারা এই জায়গাটাতে একটু ডিস্টারবেন্স করতে চাইছে। হতে পারে আমেরিকা, হতে পারে চীন, আমার ব্যক্তিগত সন্দেহ আমেরিকার দিকে। এবং তাতে উনি একটা সক্রিয় মানে ভবিষ্যতে একটা সক্রিয় একটা অংশ নেবার হয়তো ইচ্ছা ছিল, অভিপ্রায় ছিল, জানি না। ইঙ্গিতগুলো সেরকমই, অনেকগুলো ইঙ্গিত, একটা দুটো না। এবং সেখানে আহ, আমার মনে হয় এই ইলেকশন এবং এই এসআইআর, এইটা ওনার
এই ব্যাপারটাকে বানচাল করে দেয়। কারণ অনেক লোক, অনেক বড় বড় পার্টির লোক বলছিল যে বাংলাদেশের নাকি কেউ নেই, এটা নাকি ভুল কথা। আমি তো জানি, এবং আপনারা বলছেন 100, 200, 1000, আমি বলছি কয়েক লক্ষ আছে। তারা এখানে এসছে, ডকুমেন্ট বানিয়েছে, চলে গেছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, চাকরি করছে। যুদ্ধের সময় তারা বাংলাদেশের হয়ে, পাকিস্তানের হয়ে কাজ করবে। কারণ এখন আপাতত এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ তারা পাকিস্তানের সাথে একমত হয়ে গেছে। মানে যে সম্পর্কটা ছিল এক সময়, সেইটা আর নেই। এখন তারা এমন ভাবে যে ধর্মটা তাদের কাছে বড় হয়ে গেছে। সেই খান সেনা যে- যারা বাংলাদেশে 71-এর সময় ধর্ষণ করেছিল, অনেক খুন করেছিল, আমার মনে হয় সেই খান সেনাদের সাথে তারা আবার মিলিত হচ্ছে, এবং পাকিস্তানের লোকেরা এসে তাদের ট্রেনিং দিচ্ছে, যেগুলো আগে হতো না। লাস্ট 20-25 বছরে হয়নি। পাকিস্তানের জাহাজ সোজা আসছে, পাকিস্তানের আইএসআই এর লোকেরা আসছে, এবং বাংলাদেশে এটা একটা মানে এমন জায়গায় পৌঁছে গেছে যে ভারত এখন মনে করা উচিত যে পাকিস্তান আবার ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান হয়ে গেছে। মনে হয়তো ভারত ভাবে সেইভাবেই করছে, নাহলে এই তড়িঘড়ি করে ফেন্সিং দিচ্ছে কেন ভারত? দেশের সার্বভৌমত্ব বা দেশের সম্মান রক্ষার্থে যখন এই ধরনের মন্তব্য উঠে আসে, এক্ষেত্রে কি বিশ্বের দরবারে ভারতবর্ষের ভাবমূর্তিটা ঠিক কোন জায়গায় যায়? ভাবমূর্তি কি ক্ষুণ্ণ হয়? অল্প হলেও হয়। দেখুন, কালের প্রবাহে প্রবাহে এই ভাবমূর্তিগুলো ওঠে আর নামে। তো অল্প হলেও একটু হয়, বাট যদি এটা করেও থাকে না, এটা নতুন প্রথম ভারতবর্ষ কিছু করেনি, এবং কোনো দেশ নেই যে দেশে এই কাজগুলো হয় না, যেগুলো মানে আপনি সিক্রেট অ্যাসাসিনেশন বলুন, কিলিং হলো, এই ইনস্ট্যান্ট কেসের কথা বলছি না, ইন জেনারেল বলছি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ঢাকাতে ওয়েস্টিন হোটেলে আমেরিকান আর্মির একজন স্পেশাল ফোর্সের কর্নেল মারা গেলেন। তার বডিটা পোস্টমর্টেম না করে বাংলাদেশের লোকেরা আমেরিকান এম্বাসিকে দিয়ে দিল। লোকে, আপনি ইন্টারনেটে গেলে জানতে পারবেন তিনি কি করতেন সারা জীবন। সারা জীবনে তার কাজটা কি ছিল, যে এক দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবা। লোকে বলে তার টার্গেট ছিল ভারত, এবং তিনি মারা গেলেন। কে মারলো? আননোন গানম্যান। এই আননোন গানম্যান আজকাল সবাই বলছে, অনেকে অজিত ডোভালের নাম বলে, অনেকে অন্য কিছু বলে। ধুরন্ধর সিনেমা হওয়ার পরে সবাই আননোন গানম্যান বলছে, বাট মারা গেছেন 5-6 মাস আগে। তো আহ, এই জাস্ট 1-1.5 মাস আগে কলকাতা এয়ারপোর্ট থেকে একজন আমেরিকান সোলজার মানে ধরা পড়েছেন, এক্স সোলজার, এবং তিনি মেঘালয় হয়ে মায়ানমারের টেরিস্টদের ট্রেনিং দিচ্ছিলেন। কলকাতা এয়ারপোর্টে ধরা পড়েন। এটা নিয়েও মিডিয়া খুব লাফায়নি। 3টে ইউক্রেনিয়ান ধরা পড়েন লখনৌতে, 3জন দিল্লিতে একই দিনে। দে আর আন্ডার ইন্টারোগেশন। তারা এখানে কি করছিলেন? তো তার মানে এই কাজগুলো সব দেশই করে। রাশিয়া করে, আমেরিকা করে, চায়না করে, ভারত করে, যারা পারে তারা করে। কিছু লেভেলে পাকিস্তান তো করেই। পাকিস্তান তো এটার তো মাস্টার স্ট্রোক পাকিস্তানের। হয়তো বাংলাদেশও করে, শ্রীলঙ্কাও হয়তো করে, আমরা জানি না। ফলে এইটা, আপনি যদি বলেন যে এই একটা ইনসিডেন্টের জন্য ভারতকে, ওহো ভারত এত বাজে ছেলে বলেছে, না না না, এগুলো হয় না। ইন্টারন্যাশনাল রিলেশন এগুলো চলে না, কিন্তু এইগুলো কেউ মুখে আনে না। গুপ্তচর বৃত্তি একটা খুব পুরনো প্রথা। গুপ্তচরের সঙ্গে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটাও পুরনো প্রথা। এই ইনস্ট্যান্ট কেসের কথা বলছি না, হাদি হত্যার থেকে দূরে রাখছি ব্যাপারটা। আর উনি যেটা চেষ্টা করছিলেন যে ভারত একটা কিছু করেছে বলে ওনার কাছে খবর আছে, আমি সব জানি, উনি বলছেন উনি সব জানেন। তো আমি তো এটাও বলবো, মুজিব যে হত্যাকারী, তিনি তো এই পাক শাহ হাসিনা কোথায় টিচার ছিলেন, এখান থেকে ধরেছে তো, তাই না? তো উনি তো সেটাও জানতেন, তাহলে বলেননি কেন? আরো অনেক কিছু তো জানতেন, তাহলে সেগুলো বলেননি কেন? খাগড়াগড় কেস, পরপর পরপর আপনি যদি দেখেন কেসগুলো, তো ফলে এইটা কোথাও একটা ওনার চারিত্রে আছে ব্ল্যাকমেল করা, বা মরিয়া হলে একটা কামড় দেওয়া, যে আমি এগুলো বলে দেবো। হয়তো আরো কিছু ন্যাশনাল সিক্রেট জানেন, জানতেই পারেন, বাট এগুলো বললেই বা কি হবে? তার বলে কি উনি কি আবার চিফ মিনিস্টার হয়ে যাবেন? কি হবে? হ্যাঁ, একটা তো কাদা ছোড়া হলো, বাট ঠিক আছে, কিছুদিন পরে অন্য কিছু হয়ে যাবে। এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে বাংলাদেশে যে একটা ইনসার্জেন্সি হয়েছিল রীতিমতো বলা চলে, সেখানে মোহাম্মদ ইউনূসকে তৎকালীন একটা প্রধান করা হলো সরকারের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, কেন মানে এখানে
কোথাও গিয়ে শেখ হাসিনা ভারতে শেখ হাসিনার থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলা হয়েছিল যে ভারত সরকার রীতিমতো বেনিয়ম ভাবে রীতিমতো শেখ হাসিনাকে এখানে রীতিমতো রাখা হয়েছে বা কিছু। কি বলবেন সেক্ষেত্রে? আমি এইটুকুনি বলবো, বড় শান্তিতে আছি। কখনো কখনো না মানুষ যাদেরকে দেখে, মানে যাদের জন্য আমরা টিভি খুলতাম না, যে একজন মানুষ বলছে যে একটা ইলেকট্রিক চুল্লি বানাবো, যেন ইলেকশনের পরে জিতলে অনেক হিন্দুদের মারা হবে, তখন কাজে লাগবে। একজন মানুষ বলছে ডিজে বানাবো। এবার তাকে এখন দেখছি পাগলের মতো এই কোর্ট থেকে ওই কোর্টে ছুটছে, যে আমাকে ডাকছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো আমি আর কি বলবো, সে তো মনে হয় সারা জীবনের সাজাটা পেয়ে যাচ্ছে আর কি। হাতে হাতে রাস্তায় বেরালে লোক মারছে, পুলিশ ডাকছে, পুলিশে যেতে পারছে না, হ্যাঁ, বিদেশ যেতে পারছে না। তো ফলে তার এই আন্তাবড়ি কথাটা এসছিল একমাত্র কারণ হচ্ছে যে তাকে কেউ শাসন করেনি। এই শাসন না করলে বেয়ারা ছেলেরা কি হয়, সেটার হচ্ছেন মানে একমাত্র মানে উদাহরণ আর কি। জল জল করছেন উনি। তাকে যদি সময় ইনি শাসন করতেন, পিসিমা, তাহলে অনেক বেটার হতো। কিন্তু পিসিমা উনি শাসন করেননি। ফলে কি হচ্ছে যে উনি এরকম কথা বলে বলে পার পেয়ে গেছেন, এবং উনি কাউকেই শাসন করেননি। কিছুদিন আগে একজন লিডার বলেছিল ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো, উনি শাসন করেননি। আরেকজন লাইব্রেরি মন্ত্রী না কি ছিল, বলেছিল 10,000 ছেলে বসিয়ে দেবো, উনি শাসন করেননি। আরেকজন বলেছিল গাঁজা কেস দিয়ে দে, পুলিশকে বলেছিল ঘড়িতে কটা বাজে দেখ, উনি শাসন করেননি। আজকে ওনার জন্য এই ছেলেটিরও এই অবস্থা। হ্যাঁ, আমি নাম নিচ্ছি না, বাট এই ছেলেটির এই অবস্থা ওনার জন্য, যে অহংকার, দম্ভ, দর্প, এইগুলো মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, যে কতটা বোকা হয়ে যেতে পারে মানুষ, যে সে বুঝতেও পারে না যে এত বড় একটা রাষ্ট্র যারা চালাচ্ছে তারা তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। সে বুঝতেও পারে না, কারণ সে বলছে যে ভারত ভুল ডিসিশন নিয়েছে। ভারত কেন ভুল ডিসিশন নেবে? উনি ভারতবর্ষের কে? ওনার শিক্ষাগত যোগ্যতা কি? ওনার পলিটিক্যাল ম্যাচুরিটি কি? উনি তো মায়ের কোল থেকে নেমেছেন আর ঝান্ডা নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেছেন। ওনার থেকে যত তৃণমূলের লোক আছে, সে মদ্যপ হোক, যেমন হোক, তাদেরকে আমি বেশি সম্মান করব। কারণ ওনার দম্ভ এমন জায়গায় পৌঁছে গেছিল যে উনি আহ, কাউকে বাপ বলে ডাকতেন, কাউকে মোদি বলে ডাকতেন, মানে এমন জায়গায় পৌঁছে গেছিল যে কথা এখন সাজা পাচ্ছেন, বড় আনন্দ হচ্ছে। যত সাজা পাবেন তত বেশি আনন্দ। আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন স্যার যে তার যারা দলের বিধায়ক রয়েছেন তাদেরকে প্রথম ফোনটা করা হচ্ছে পুলিশের তরফ থেকে, সেকেন্ড ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে, বলা হচ্ছে যে দল ভাঙতে নয়তো গাঁজা কেস দিয়ে দেওয়া হবে। কি বলবেন, কি হচ্ছে, পোয়েটিক জাস্টিস নাকি? আপনি পোয়েটিক জাস্টিস বলুন, কর্মফল বাতাসে নড়ে বলুন, বড় আনন্দে আছি। আমার মনে হয় এখন অবধি এখন যারা শাসন করছে তারা এই কাজগুলো করছে না। কারণ গাঁজা কেস দেওয়ার দরকার নেই, গাঁজা কেস তো একটা ইনোসেন্ট মানুষকে ধরতে দিতে হয়। এখানে তো দেখছি পঞ্চায়েত লেভেল থেকে সবাই অট্টালিকা বানিয়ে বসে আছে, সবার বাড়ির থেকে টারপোলিন বেরাচ্ছে ট্রাক ট্রাক। হ্যাঁ, এবং মানে পুকুর ভরাট বলুন, সবকিছু আছে। তো কেস আর আলাদা করে দেওয়ার দরকার নেই। মানে পুলিশরা কাজ করে করে পাগলা হয়ে যাচ্ছে, যে মানে আমরা না একটু বাথরুম গেলে এসে দেখছি দুটো উইকেট পড়ে গেছে, দুটো কাউন্সিলর পালিয়ে গেছে বা দুজন ধরা পড়েছে। হ্যাঁ, তো মানে মানে টিভি খুলতে ভয় পাচ্ছি যে আরো কতজনকে দেখবো। ফলে সেই গাঁজা কেস দেওয়ার প্রয়োজন নেই। প্লাস আমার মনে হয় এই বর্তমানে যে দলটি এসছেন তারা এগুলো করেন না। খালি এরা কেন, আমার মনে হয় সিপিএম কংগ্রেসও করে না। এটা ওনার ক্রিয়েশন, একে গাঁজা কেস দিয়ে দে, ওকে এটা করে দে, এরকম ভাবে কেসটা সাজাতে হবে। এবং তুমি তুমি করে ডাকা আইএএস অফিসারদের, আইপিএস অফিসারদের নিজের রাজত্ব মনে করবার, এবং যে পশ্চিমবঙ্গে আসলে পুলিশ আমার, দিল্লিতে গেলে পুলিশ তোমার, এই আমরা তোমরা, ফেডারেল বলেন উনি, তো ফেডারেল চ্যাপ্টার, ওই 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 ব্যাপারগুলো আর কি। আমার মনে হয় ওনার মধ্যে ছিল যে যেখানে ওনাকে লোক ভোট দিয়েছে উনি সেখানকার রাজা। উনি লাজায় কাটবেন, মুড়োয় কাটবেন, পাবলিক কেটে দিয়েছে ওনাকে লাজায় মুড়ে। তো ফলে গাঁজা কেস দেওয়ার দরকার হবে না, এমনি কেস দিলেই হয়ে যাবে। এবং এখন তো এরা দেখছি তো বাড়ির থেকে বেরাচ্ছে না। উনি নিজে বলছেন, এই আপনি যার নাম বললেন, যে আমি ওই বাড়িতে থাকি না। আরে কালকে অবধি তো ওই বাড়িতে থাকতে তোমার, এখন ওটা থেকে পালিয়ে গিয়ে অন্য একটা বাড়িতে ঢুকেছে। এবং এবং সেখানে আহ একরকম মুখে বলছেন, একরকম মুখে বলছেন, বাট কোর্টে যাচ্ছেন, আমার বিচার তাড়াতাড়ি করে দেওয়া হোক, আমাকে একটু বিদেশ যেতে দেওয়া হোক, আমার শরীর খারাপ, আমার হাসপাতালে অ্যাডমিট করে দেওয়া হোক। হাসপাতালের ডাক্তাররা বলছে আপনাকে অ্যাডমিট করবার মতো আপনার শরীর খারাপ হয়নি। আপনি চিন্তা করতে পারেন যে একজন বাড়ির মায়ের মতো
মানুষ, সে শরীর খারাপ হয়নি শুনে রেগে যাচ্ছে। ভাবুন, শরীর খারাপ হয়নি মানে ইটস গুড নিউজ, যে তাহলে কিছু হয়নি, বেঁচে গেছে। আরে শরীর খারাপ হয়নি, কি রাগ ওনার! বলছে এই হসপিটাল থেকে আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম, এরা বলছে শরীর খারাপ হয়নি। মানে কেউ শরীর খারাপ না হলে রাগ করে উনি ছাড়া? প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং আপনার মতে এই বিতর্কের সবচেয়ে বড় উদ্বেগজনক এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি একজন মানে এই ধরনের ব্যক্তি, তার মার্ডারারকে তিনি জানেন, এই ধরনের আপনার মতে এই বিতর্কের সবচেয়ে উদ্বেগজনক দিক কোনটি? আইনি, রাজনৈতিক, নাকি জাতীয় নিরাপত্তা জনিত? সব কটা। রাজনৈতিক, দুর্নীতি, জাতীয় নিরাপত্তা সব মিলিয়ে এখানে উদ্বেগজনক এখন। যত তাড়াতাড়ি পারে যতগুলো বদমাইশ লোক আছে যারা এতদিন রাজত্ব করেছে, তাদেরকে, একটা তো বোধহয় আজকে রাতে পালালো, আরেকটাকে ফলতার মানুষটাকে তো, যে পুষ্পা, তাকে তো পাওয়া যাচ্ছে না। শাহজাহান বোধহয় জেলে আছে, কেষ্ট বোধহয় এখনো বাইরে আছে। যারা এই ত্রাসের এনভায়রনমেন্ট সৃষ্টি করেছিল, খেলা হবে, চড়াম চড়াম, গুড় বাতাসা, ডিজে বাজাবো, এদের সব কটাকে জেল খাটানো উচিত। এদেরকে যদি পারা যায় সারা জীবনের জন্য, যাতে আর এরা বাইরের মানুষের মধ্যে না খেলতে পারে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে, মানুষকে ভয় দেখিয়ে। এবং তাহলে মনে হয় যে পশ্চিমবঙ্গের একটা আশা আছে ঘুরে দাঁড়াবার। কারণ আমি সেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে একটা ঘুরে দাঁড়াবার প্রয়াস হচ্ছে। আজকেই দেখলাম যে প্রধানমন্ত্রী বা কেউ বলেছেন যে সমস্ত ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের কোনো ফাইল এলে তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবে, টাকা পয়সা নিয়ে ঝামেলা করবে না। তো একটা আশার আলো দেখতে পাচ্ছি, যে জলপথে অনেক কিছু হবে দেখছি, পোর্ট হবে। তো এইগুলোতে কি হচ্ছে, যে যদি রাজ্যটা ঘুরে দাঁড়ায়, আমাদের বেকারগুলো চাকরি পাবে, এই চাকরি হারাগুলো চাকরি পাবে, লোকেরা ডিএ পাবে, আর বাংলাদেশ বর্ডার দিয়ে এই আসা যাওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। এবং এই জমি টমি গুলো তো বিএসএফ এর কাছে অলরেডি হস্তান্তর শুরু হয়ে গেছে, এখনো 1 মাসও হয়নি। তো আমার মনে হয় যে ওনার এই না মানা, স্টেট অফ ডিনায়ালে আছেন উনি, স্টেট অফ ডিনায়ালে, যে আমি মানবো না, আমি হেরে গেছি। এইখান থেকে ওনাকে নিজেকেই বেরিয়ে আসতে হবে, আর না হলে সময় ওনাকে এটাতে ভুলিয়ে দেবে আর কি। বাট বাকিগুলো সাজা হওয়া দরকার, ওনার সাজা ওটাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো কিছু ফেস করতে নাও হয় স্যার, ওপার বাংলায় যারা সংখ্যালঘু রয়েছেন, অর্থাৎ হিন্দুরা, তাদেরকে কি উদ্বেগের মধ্যে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এপার বাংলায় এই ধরনের হ্যাঁ, ইরেসপন্সিবল স্টেটমেন্ট তো। তাদের উদ্বেগের মধ্যে পড়তে হবে যে ওখানে তারা হান্ট হয়ে যেতে পারে, আশা করি হবে না, কারণ ওই গভর্নমেন্ট এখন যথেষ্ট মানে স্টেবল। এবং উল্টোটা হতে পারে যে ওখানে তাদের কিছু হলে এখানে তার একটা রিপারকেশন হতে হবে, হয়তো এটাই তার ইচ্ছা ছিল, বাট আশা করি সেটাও হবে না, কারণ এখানেও মানুষরা অনেক স্টেবল। তো ফলে হয়তো ওনার প্ল্যানটা মাঠে মারা যাবে, বাট এটা তো মানে মোস্ট রেসপন্সিবল কাজ। এগুলো কেউ করে? কোনো দেশের মানুষ করে কোথাও?